অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ পূর্ব বর্ধমান জেলা মেমারি শাখার উদ্যোগে এই প্রবুদ্ধ নাগরিক সভায় উপস্থিত আমাদের সকলের প্রিয় শ্রীকান্ত দা উপস্থিত হয়েছেন। আমাদের সৌভাগ্য উনি এই জেলার এবং দীর্ঘদিনের সংঘ কাজ বা আমাদের বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত আছেন। আমরা পেয়েছি বিশিষ্ট অধ্যাপক, বিভিন্ন সংগঠনে আমাদের বিচার পরিবারের কাজের অভিজ্ঞতা আছে। আমরা পূর্ববর্তী বক্তা রবিরঞ্জনদা, আমাদের মঞ্চে আছে এই জেলারই আমাদের কার্যকর্তা এবিআরএসএম এর পুরো প্রদেশের সহসভাপতি শিবমণি দা, এই জেলার জেলা সম্পাদক ধ্রুবদা এবং সামনে উপস্থিত মেমারি নগরে আগত বয়োজ্যেষ্ঠ সকলকে আমি প্রণাম জানাচ্ছি, বাকি সকলকে শুভেচ্ছা। আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমার পূর্ববর্তী যারা বললেন তাদের বিষয়ে আমরা অনেকটা উপলব্ধি করতে পেরেছি যে আমরা আজকে কেন একত্রিত হয়েছি। আমাদের বক্তব্য দুটো অংশে আমরা রাখার চেষ্টা করছি। রবিরঞ্জনদা বক্তব্যে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা চলছি, সেখানে আমাদের কর্তব্য ভূমিকা কি সে প্রসঙ্গে রেখেছেন এবং ভারতবর্ষ এগোচ্ছে, বিকশিত হচ্ছে, এখনো অনেক কাজ বাকি। ভারত স্বাধীন হয়েছে, স্বতন্ত্রতার পথে এগোচ্ছে। অর্থাৎ আমাদের যে নিজস্ব ভারত কেন্দ্রিক যে ব্যবস্থাগুলো ছিল, এই নির্বাচনে যেহেতু সংবিধান পরিবর্তন বা সংবিধানের সংশোধন করার একটা বিষয় লোকসভায় যারা জয়লাভ করবেন তাদের হাতে, তার জন্য এখনো ভারতবর্ষে অনেক কাজ বাকি রয়েছে। আমাদের কিছু বৈচারিক কমিটমেন্ট যেগুলো ছিল আমরা পেয়েছি, যেমন 370 ধারা উঠানো হয়েছে। যারা ওপার বাংলা থেকে যারা এসেছিলেন তাদের নাগরিকত্বের জন্য সিএএ আইন লাগু হয়েছে। দীর্ঘদিনের আমাদের আরাধ্য রাম মন্দির প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তালাক কথা বন্ধ করা গেছে। এছাড়াও আরো বড় বড় কিছু কাজ, যেমন জাতীয় শিক্ষানীতি লাগু হয়েছে। তো এই যে কাজগুলো, এগুলো তো এই যে নির্বাচন, এই নির্বাচনের সঙ্গে যারা যুক্ত, যারা জয়লাভ করবেন তাদের হাতে, স্থানীয় নির্বাচন নয়। আগামীতে আরো এই ধরনের আমাদের বৈচারিক বা আদর্শগত আরো কিছু কাজ আমাদের আলোচনার মধ্যে আছে, যেগুলো আমাদের করতে হবে। যেমন এক দেশ এক আইন বা জনসংখ্যা নিয়ন্ত্রণ, এই ধরনের আইনগুলো পাশ করাতে গেলে সংবিধানে যে সংখ্যাগরিষ্ঠতা দরকার, সেখানে সকলের সহযোগিতা প্রয়োজন আছে। এছাড়াও বিকশিত ভারতের অনেকগুলো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সুরক্ষা ক্ষেত্রে সীমান্তবর্তী অংশে ভারতবর্ষ অনেক উন্নতি লাভ করেছে। একটা সময় বিদেশ থেকে অস্ত্র না হলে ভারতবর্ষ তার শক্তি ধরে রাখতে পারত না, কিন্তু এখন ভারতবর্ষই নিজেরা নিজেদের অস্ত্রশস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। শুধু নিজের দেশকে নয়, বিদেশেও আজকে ভারত আর আমদানি করতে হচ্ছে না, বিদেশ থেকে রপ্তানি পর্যন্ত করতে শুরু করেছে। আমরা কিছুদিন আগে করোনার মধ্যে ছিলাম। করোনা পিরিয়ডে আমরা দেখেছি ভারতবর্ষে এর আগে যত মহামারী হয়েছে, সম্পন্ন হওয়ার প্রায় 10 বছর 20 বছর পরে বিদেশ থেকে আমাদেরকে ভ্যাকসিন নিতে হতো। কিন্তু এই প্রথম কোনো মহামারী চলাকালীন ভারতবর্ষে 140 কোটি মানুষ এই মহামারীর ভ্যাকসিন ফ্রিতে পেয়েছে। শুধু ভারতবর্ষের মানুষ নয়, বিশ্বের অন্যান্য দেশেও আমরা সেটাকে যোগান দিতে পেরেছি। একইভাবে ভারতবর্ষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা গ্রামে ইলেকট্রিসিটি থেকে শুরু করে, ইন্টারনেট ব্যবস্থা থেকে শুরু করে, যোগাযোগ ব্যবস্থা বলুন, এমনকি মঙ্গলযান থেকে শুরু করে সমস্ত দিকে জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, বিজ্ঞান চর্চা ভারতবর্ষ এবং অর্থনৈতিক জায়গায় একটা সমৃদ্ধশালী ভারতে পরিণত হচ্ছে। সেই পথে আমরা এগোচ্ছি। আগামী 47 সাল ভারতবর্ষের 100 বছর স্বাধীনতা লাভ হবে। এখনো প্রচুর কাজ ভারতবর্ষে বাকি আছে। আমার বক্তব্যের যে অংশ আমি বলার চেষ্টা করব,
সেটা হচ্ছে আমরা যে রাজ্যে বাস করছি, ভারতবর্ষ তো এগোচ্ছে, ভারতবর্ষের সীমা সুরক্ষিত, ভারতবর্ষ সুরক্ষিত, ভারতবর্ষ উন্নতি লাভ করছে, ভারতবর্ষের অর্থনৈতিক ভাবে উন্নতি হচ্ছে, কিন্তু আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি সেখানকার অবস্থা কি? দেশ এগোচ্ছে কিন্তু আমরা রাজ্য যত দিন যাচ্ছে পিছোচ্ছি সমস্ত দিক থেকে। যে যে বিন্দুগুলো আমরা আলোচনা করছি দেশের দিক থেকে, সেই সবগুলো বিন্দু যদি পরপর এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যায়, তাহলে আমরা দেখবো যে আমরা পশ্চিমবঙ্গে কিভাবে পিছোচ্ছি। তো আমরা প্রবুদ্ধ নাগরিক জন, আমাদের দায়িত্ব অনেকটা কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের মতো। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন যুদ্ধ করতে চাচ্ছেন না, বারে বারে বোঝানো হচ্ছে, ধনুর্বাণ ত্যাগ করেছে, অর্জুন হতাশ, আমার সামনে যারা উপস্থিত তাদের আমি কি করে মারব? তখন শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ কি করেছিলেন? অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছে। বিশ্বরূপ দর্শন করানোর পর যখন দেখানো হয়েছিল তুমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ, তুমি যুদ্ধে তোমাকে যুদ্ধ করতেই হবে, এখানে যুদ্ধে তুমি যার বিরুদ্ধে যুদ্ধ করবে তারা মৃত, তোমার সাম্রাজ্য, বিশ্বরূপ দর্শনে অর্জুনকে দেখানো হয়েছে। তো আমরা প্রবুদ্ধ নাগরিকের ভূমিকাটা এই বিশ্বরূপ দর্শন করানোর মতো এই জন্য বলছি, আমরা শিক্ষিত সমাজ, আমরা অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে সেটা উপলব্ধি করতে পারি। এই জন্য পশ্চিমবঙ্গের অতীত কি ছিল, বর্তমান পশ্চিমবঙ্গ কোন জায়গায় আছে, আর পশ্চিমবঙ্গ কোন দিকে এগোচ্ছে, এটা আমরা আমাদের উপলব্ধি, আমাদের পড়াশোনার মধ্য দিয়ে সুন্দর বুঝতে পারি। শুধু আমাদের পার্শ্ববর্তী যারা প্রবুদ্ধজন বা সমাজ, আমাদের যে যেখানে কর্মরত আছি পরিবারে, তাদেরকে উপলব্ধি করাতে হবে, এটা আমাদের কাজ। আজকে দেখুন, একটা সময় ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গ নেতৃত্ব দিত। জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, আবিষ্কার যারা নোবেল পেয়েছে ভারতবর্ষ থেকে, সকলেই কলকাতার জল পান করেছে। এই পশ্চিমবঙ্গ আজকে পশ্চিমবঙ্গকে সংকীর্ণতা অর্থে যখন বিদেশ বা অন্য রাজ্যের মানুষরা এখানে কাজ করতে আসছেন বা কিছু করছেন, এখানে হিন্দি, অহিন্দি, বাঙালি নানান রকম তকমা লাগানো হচ্ছে। কিন্তু এখানে অনেক মনীষীর ছবি আছে, দেখুন, যারা পশ্চিমবঙ্গ বাঙালি, কিন্তু তাদের যে কাজ, তাদের যে সমস্ত কাজকর্ম তারা করেছেন, শুধু কি পশ্চিমবঙ্গকে নিয়ে করেছেন? বিবেকানন্দ কি শুধু পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন? পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ বলুন, নেতাজি বলুন, তারা শুধু পশ্চিমবঙ্গের জন্য করেননি, তাদের কাজ, লেখালেখি, কর্ম সবকিছু ভারত কেন্দ্রিক, ভারতবর্ষ কেন্দ্রিক, এবং আন্তর্জাতিক স্তরে তাদের সুনাম আছে। কিন্তু আমরা আজকে বিভাজনের মতো বাংলাকে এবং অবাঙালি সমাজ এবং বাংলাকে আলাদা রকম করার চেষ্টা করছি। এই যে পশ্চিমবঙ্গে এত একটা উজ্জ্বল পরিস্থিতি, একটা উন্নতি স্তরে ছিল, সেটা দিনে দিনে আজকে কোন জায়গায় এসেছে, এর কয়েকটা কারণ আপনাদের সামনে বলার চেষ্টা করছি। প্রথম হচ্ছে, আজকে দেখুন পশ্চিমবঙ্গ এই নামটাকেও ভোলানোর চেষ্টা হচ্ছে। কি বলা হচ্ছে না, বাংলা করার চেষ্টা হচ্ছে, বঙ্গ করার চেষ্টা হচ্ছে, পশ্চিম শব্দের মধ্যে বিভাজনের ব্যাপার আছে, সেটাকে ভোলানোর চেষ্টা হচ্ছে। আমরা বাঙালি, পশ্চিমবঙ্গ এটা যে ভাগ হয়েছে, এটা একটা দেশকে ভাগ করে টুকরো করে একটা অংশকে আমরা পেয়েছি, এবং তার কারণ কি, তার কারণ যে ধর্ম, সেটাকে ভোলানোর চেষ্টা করছে। আমরা এখন ভুলে গেছি যে কিসের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। আমরা বাংলাকে দুটো টুকরো কেন পেয়েছি, যারা ওপার বাংলার মানুষ তারা কেন বাধ্য হয়ে ওখান থেকে তাদের ছেড়ে আসতে হচ্ছে। আজকে 1951 সাল, পশ্চিমবঙ্গের যে মূল আজকে যে সমস্যা, আমরা যদি একটু উপলব্ধি করি তাহলে দেখবো এখানকার প্রধান হচ্ছে জনবিন্যাস। জনবিন্যাসের দিক থেকে দেখুন, 1951 সালে এই পশ্চিমবঙ্গে যাদেরকে আজকে সংখ্যালঘু আমরা বলি, তারা 19% ছিল। সেটা আজকে বাড়তে বাড়তে কত শতাংশ হয়েছে? বর্তমানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু 30% হয়ে গেছে। 19 থেকে কত বেড়ে গেল? প্রায় 11% বেড়ে গেছে এই কয়েক বছর। উল্টো দিকে যেটাকে আমরা হারিয়েছি, দেশটা বাংলাদেশ যাকে বলছি, সেখানে সেখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা
সেখানে কত পার্সেন্ট ছিল? 22% ছিল। সেটা কমতে কমতে আজকে কত এসছে? 6 থেকে 7%। তাহলে এই যে ওখানকার এত বড় সংখ্যক মানুষ, তারা তো এখানেই এসছে। আবার এখানে যারা কম ছিল এতটা, তারা 11% বাড়িয়েছে। তাহলে দুদিকে যোগফল করলে এখানকার সংখ্যাগুরু আর সংখ্যালঘুর মধ্যে জন্মহারের পার্থক্যে কতটা গ্যাপ তৈরি হয়েছে বলুন, কি হারে তারা বৃদ্ধি পেয়েছে। এই যে একটা প্রধান জনবিন্যাসের একটা বড় সমস্যা, সেটা আমাদের উপলব্ধি করা দরকার। দ্বিতীয়ত, তারা কিভাবে আরো বাড়াচ্ছে? অনুপ্রবেশ ঘটাচ্ছে। আজকে যাদের আসার কথা নয়, ওখানকার সংখ্যাগুলো, তারা কেন এখানে আসবে? ধর্মের ভিত্তিতে তারা দেশ নিয়ে নিয়েছিল, তারা আবার পশ্চিমবঙ্গে আসার চেষ্টা করছে। আজকে বর্ডার এরিয়াতে যান, সীমান্তবর্তী রোহিঙ্গাতে ভরে গেছে বিভিন্ন জায়গায়। আজকে সীমান্তবর্তী মাদ্রাসাগুলোতে বোমের কারখানা হয়ে গেছে, যাদের নাম ধরা পড়ছে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠন, তাদের দেখা যাচ্ছে, খোঁজ পাওয়া যাচ্ছে। খাগড়াগড়, ভোলাগড় থেকে শুরু করে যে সন্দেশখালীর যে ঘটনা আপনাদের সামনে গত কয়েকদিন আগে দেখলেন, এই মেজর নিচ থেকে যেসব পাওয়া যাচ্ছে, এনএসজি কমান্ডোকে নামতে হচ্ছে এই পশ্চিমবঙ্গ। তাহলে এখানে জনবিন্যাসে এই যে ব্যাপক মাত্রায় অনুপ্রবেশ ঘটানো, এবং আর একটা কারণ কি? পশ্চিমবঙ্গের প্রত্যেক দিন প্রত্যেক জেলাতে আমাদের ছোট ছোট বোনেদের ধর্মান্তরিত করার জন্য চক্রান্ত করছে। লাভ জিহাদের নামে আমাদের বোনেদের তারা আমাদের সমাজ থেকে নিয়ে চলে যাচ্ছে ভুলিয়ে। আপনারা কেরালা স্টোরি সিনেমা দেখেছেন যে কিভাবে তারা চক্রান্ত করে। এই তিনটে পদ্ধতিতে জন্মহার, অনুপ্রবেশ এবং লাভ জিহাদ, ভালোবাসার চক্করে ফেলে আমাদের বোনেদের নিয়ে যাওয়া, এইভাবে জনবিন্যাসের যে পরিবর্তন হচ্ছে, পশ্চিমবঙ্গের সমস্যার মূল কারণ হচ্ছে এটা। এর সাথে সম্পর্কিত কি দেখা যাচ্ছে? ভোট ব্যাংকের রাজনীতি। যখনই তারা এই সংখ্যায় বেড়ে যাচ্ছে, আজকে পশ্চিমবঙ্গে আমরা শুনতে পাচ্ছি যে না, কলকাতা শহরের যে মেয়র হবে তাকে সংখ্যালঘুই করতে হবে। তিনি বক্তব্যে বলছেন মিনি পাকিস্তান, বলছেন কি না? কলকাতার কিছু অংশকে মিনি পাকিস্তান নাম দিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে এই যে জনসংখ্যার বিন্যাসের পরিবর্তনের ফল, ভোট ব্যাংকের ফল দেখুন কি হচ্ছে। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবে তোষণের রাজনীতি চলছে। ডাইরেক্ট বেনিফিট দেওয়া হচ্ছে একটা অংশ বা সংখ্যালঘুদের, চলো তাদের ইমাম ভাতা দিয়ে দাও, ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী প্রকল্পের নামে অর্থ দাও। এখানকার যারা সরকার চালাচ্ছে বলছে 10,000 মাদ্রাসা খুলে দেবো। বিগত কয়েক বছরের যদি আমরা এখানকার আর্থিক বাজেট দেখি, তাহলে দেখবো যে উচ্চশিক্ষার থেকে মাদ্রাসা শিক্ষার বাজেট বেশি। এখানে তাদের তোষণের নামে আমাদের পাঠ্যসূচি, পাঠ্যক্রম সমস্ত ক্ষেত্রে তারা ভাষা পরিবর্তন, এখানে নানান রকম শব্দ তারা রাখছে। বিদ্যালয়গুলোতে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে, বলার কেউ নেই। বিদ্যালয়গুলোতে আমরা যেহেতু শিক্ষকতা করি, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখন বিদ্যালয় ইউনিফর্ম ওঠানোর চক্রান্ত চলছে। এখানকার বোনেদের বোঝানো হচ্ছে, সংখ্যালঘু কেউ বা তারা বোঝাচ্ছে যে তোরা বিদ্যালয় পোশাক না পরে তোদের ধর্মীয় পোশাক পরে যা। তারা পড়ে যাচ্ছে স্কুলে। বলতে গেলে মাস্টারমশাইদের উপর আক্রান্ত হচ্ছে, তারা আক্রমণ নেমে আসছে। গত 1 বছরে আমাদের শিক্ষক এরকম 5-6 জন শিক্ষকের উপর আক্রমণ হয়েছে। ফারাক্কার পাশে এক স্কুলের হেডমাস্টার মশাই স্বাভাবিকভাবে বলতে গেছিলেন বলে তাকে পুরো গ্রামবাসী সারাদিন ঘেরাও করে রাখা হলো, এবং এখানকার শিক্ষা দপ্তর তাকে 2 দিনের মধ্যে আবার অন্যত্র ট্রান্সফার করে দিল। বালুরঘাটের একটা বিদ্যালয়ের শিক্ষিকা হিলি, সেখানে তিনি বলতে গেলেন বলে স্টাফ রুমে ঢুকে অভিভাবকরা তার সম্মানহানি করার জন্য, মানে বলতেও কেমন লাগে, তার বস্ত্র হরণ করার চেষ্টা হলো। এটা চলছে বাংলায়। ডাইরেক্ট তোষণের রাজনীতি চলছে এবং দেওয়ার রাজনীতি চলছে। আজকে দেখুন ওবিসি এ এবং বি ক্যাটাগরি ধর্মের ভিত্তিতে পাওয়া হয়েছে। আজকে যেটা বর্ণের ভিত্তিতে ভারতবর্ষে ছিল এসসি এসটি ওবিসি, আজকে এখানকার সংখ্যালঘু ধর্মের ভিত্তিতে ওবিসি তাদের ক্যাটাগরি দিয়ে দিয়েছে। চাকরি ক্ষেত্রে এমন অনেক প্যানেল দেখবেন যেখানে পুরো 100% তাদেরকে ঢোকানো হচ্ছে। এইভাবে সরাসরি তাদের উপরে তোষণের রাজনীতি চলছে। এই একই কারণ হচ্ছে জনবিন্যাস এবং তার সাথে তোষণ। দ্বিতীয় পয়েন্ট কি দেখুন, ইনডাইরেক্ট আবার হচ্ছে কি, যে সংখ্যালঘুদের মন জয় করার জন্য সংখ্যালঘুদেরকে আঘাত করা। কোথায় কোথায় আঘাত হচ্ছে? আপনি ধর্ম পালন করবেন, পারবেন না। আজকে পশ্চিমবঙ্গে রামনবমী হবে, তো ডালখোলার মতো ঘটনা হবে। উত্তর দিনাজপুরের ডালখোলায় গত বছর হয়েছে, আপনারা টিভিতে দেখেছেন। এই বছরে শক্তিগড়ে, শক্তিপুরে হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে। তো আপনি
শোভাযাত্রা বের করবেন, পারমিশন দেবে না। আজকে আপনি দুর্গাপূজা করবেন, দুর্গাপূজার ভাসান করতে যাবেন, মহরমের দিন পড়লে পিছাতে হবে, আপনাকে বলে দেবে এই রাস্তা দিয়ে এতটুকু যেতে পারবেন, ওটা দিয়ে যেতে পারবেন না, আপনার রুট তারা ঠিক করে দেবে। আপনার মন্দিরগুলো আজকে সুরক্ষিত নয়, মন্দিরের দেবীদের ভাঙা হচ্ছে দিনের আলোতে। অসংখ্য ঘটনা গ্রামেগঞ্জে ঘটছে, যেগুলো বলতে গেলে আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি। মন্দিরগুলোকে অপবিত্র করা হচ্ছে। শুধু মন্দির অপবিত্র নয়, দেবত্বের নামে পশ্চিমবঙ্গে অধিক সম্পত্তি আছে, পুকুর আছে, মন্দির আছে, শ্মশান আছে, সেগুলোকে ভোগ করার জন্য তারা দখলের রাজনীতি করছে। তাহলে আপনার শ্মশান সুরক্ষিত নয়, আজকে আপনার মন্দির সুরক্ষিত নয়, আমাদের মা বোনেরাও সুরক্ষিত নয়। এগুলো কি? এগুলো একটা সময় 1946 সালের সময়ে বাংলা যখন ভাগ হয়নি পশ্চিমবঙ্গ, তখনকার যে পরিস্থিতি ছিল, আজকে পশ্চিমবঙ্গের বাংলাদেশের অনেক গ্রামের থেকে পশ্চিমবঙ্গের অনেক হিন্দু গ্রাম অসুরক্ষিত অবস্থায় আছে। এগুলো হচ্ছে আপনাকে সরাসরি করানো হচ্ছে, তো এগুলো দোষণ। তারা দেখাচ্ছে যে দেখো আমি সংখ্যাগুরুর উপর আক্রমণ করছি, তাতে সংখ্যালঘুরা মন জয়ের জন্য হচ্ছে। এই ধরনের ঘটনা দিনের পর দিন। আজকে দেখুন পশ্চিমবঙ্গের অধিক নগর শহর আপনি কিভাবে তারা দখল করছে। শুধু মন্দির আর শ্মশান দখল নয়, আপনার হাট বাজার চৌরাস্তা তারা টার্গেট করছে। কলকাতা শহরে এমন কিছু জায়গা আছে, যেমন মিনি পাকিস্তান বললাম, সেরকম কলকাতা শহরে এক একটা অংশ তারা দখলের রাজনীতি করছে। আস্তে আস্তে করে তারা কিভাবে ওখানে ওই জায়গাটা তাদের ক্যাপচার করা যায়। যেমন শিবমণিদা বললেন না, মেমারির অবস্থা এইরকম। আমরা উত্তরবঙ্গে থাকি, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, যেখানে 35% উপরে সংখ্যালঘুরা হয়ে গেছে, সেখানে তারা এক একটা ব্লক টাউন, ব্লক শহর, জেলা কেন্দ্র তারা ঘিরে ফেলেছে। কিভাবে ঘিরছে, তারা কিভাবে কাজটা করছে শুনলে অবাক হয়ে যাবে। প্রথমে একটা দুটো দোকান করলো কোনো একটা মোড়ে চৌরাস্তায়, দেখা গেল ওখানে 50টা দোকানের মধ্যে দুটো দোকান ঢুকলো। তারপরে 2 মাস 6 মাস পর পর ওখানে তারা ধর্ম পালন শুরু করলো, নামাজ পড়ছে, করতেই পারে। আস্তে আস্তে দেখা গেল কোনো একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটলো, তারপরে বললো এরা এটা করেছে, ওরা এটা করেছে, এই গোষ্ঠী করেছে, গন্ডগোল লাগিয়ে দিল, দাঙ্গা হয়ে গেল। ওখানে একটা সমাজ সংখ্যালঘুদের দোকান বয়কট করে দিল। বয়কট মানে ওই দোকানে জিনিস নেওয়া যাবে না। এরকম অনেক হাট বাজার তারা বয়কটের রাজনীতি করছে। গ্রামীণ ক্ষেত্রে কৃষি কাজ করতে যাচ্ছে শ্রমিক, তারাও বয়কট করছে, সামাজিক বয়কটের ডাক দিচ্ছে। এইভাবে একটা বাজার, এক একটা হাট, এক একটা মোড় তারা দখল করছে। আর আমার সংখ্যালঘু দাদা ভাইয়েরা কি করছে? পলায়ন করতে ব্যস্ত। তারা বাড়ি ঘর ছেড়ে, না এখানে তো থাকা যাবে না, এটা তো খুব ডেঞ্জারাস জায়গা হয়ে গেছে, আমি শহরে গিয়ে বাড়ি করি, মেমারির অবস্থা খারাপ, তো বর্ধমানে চলে যাব। এই যে অবস্থা, আজকে পশ্চিমবঙ্গে এরকম অনেক নাম আপনারা শোনেন। কালিয়াচকের নাম শুনেছেন? পশ্চিমবঙ্গে কালিয়াচক ভারতবর্ষের যে কোনো ইনসিডেন্ট, যত ধরনের সন্ত্রাসবাদী আন্দোলন, যত ঘটনা ঘটছে, কোনো না কোনো ভাবে কালিয়াচকের সাথে লিঙ্ক পাওয়া যাচ্ছে। গত কয়েক বছর আগে কালিয়াচক থানা দাঙ্গার নামে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। কেন জ্বালিয়ে দেওয়া হলো? তার কারণ হচ্ছে ওখানে অনেক নথি ছিল। আজকে কিছুদিন আগে আপনারা দেখলেন না, দীঘার হোটেল থেকে ব্যাঙ্গালোরের সন্ত্রাসবাদী আক্রমণের যারা পান্ডা, তাদেরকে দীঘার হোটেলে পাওয়া যাচ্ছে। তো এই ধরনের এই তোষণের সাথে সাথে পশ্চিমবঙ্গের এক একটা অংশকে যেমন তারা দখল করছে, পাশাপাশি এই পশ্চিমবঙ্গের ভূমিকে সন্ত্রাসবাদীদের, যেটাকে আমরা বলছি সীমান্তবর্তী অংশে যেভাবে আমরা দেশ সুরক্ষিত হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের অনেক জায়গা তার অসুরক্ষিতভাবে আজকে বোমা কারখানা, বিভিন্ন বারুদের কারখানার উপরে পশ্চিমবঙ্গ আছে। এটা জ্বলন্ত সমস্যা। খাগড়াগড়ের ঘটনা আপনারা দেখেছেন, সন্দেশখালী দেখছেন, এই ধরনের ঘটনা তারা এই ভূমিকে ব্যবহার করার চেষ্টা করছে। তাহলে দেখুন পরপর একটার সঙ্গে একটা কিভাবে লিঙ্ক, ওই জনবিন্যাসের ভোট ব্যাংক, ওর সাথে দেখুন তোষণ, তার সাথে আপনি এখানে আস্তে আস্তে করে দখলের রাজনীতি, এগুলো পরপর চলছে। আর কি সমস্যা? এগুলো তো এর বাইরে পশ্চিমবঙ্গে যদি আপনি দীর্ঘ যারা শাসন ক্ষমতা এখানে আছে, যারা
তারা দেখুন আজকে দুর্নীতি, গোটা দেশ যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে, আজকে কালো টাকা বা নোটবন্দি এই ধরনের ঘটনা যেখানে হয়েছে ভারতবর্ষে, জাল নোট বন্ধ করা, কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন এমন কোনো বিভাগ নেই, ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি নেই। দুর্নীতির একটা ব্যাপক মাত্রা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে। আজকে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, রেশন দুর্নীতি, ঝড় হবে, আমফান দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি ভর্তি, মানে চোরেদের রাজত্ব চলছে। এখানকার হাজার হাজার ছেলেরা কলকারখানা নেই, কোনো কর্ম নেই, তারা পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে। দুর্নীতি হচ্ছে একটা ব্যাপক বর্তমান সমস্যা। এখানকার যুব সমাজ, তাদের কোনো দিশা নেই, শিক্ষা ব্যবস্থার সাথে যারা যুক্ত বা যুব সমাজ তারা কর্মহীন, এই একটা পরিস্থিতি চলছে। পশ্চিমবঙ্গের এই যে দিকে দিকে যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কারা, আর আমরা কিভাবে এটা সমাধান করতে পারি? এর জন্য শুধুমাত্র বর্তমান যারা আছে সরকার তারা দায়ী না। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, ভারতবর্ষের যে হাজার বছরের পরাধীনতা, যে তিনটি শক্তির দ্বারা সাধিত হয়েছে, একটা হচ্ছে মিশনারি, মাদ্রাসা এবং মার্ক্সবাদ বা বামপন্থী শক্তি। এই তিনটি বিদেশি শক্তি, তারা হাজার বছর ধরে ভারতবর্ষকে টুকরো করার চেষ্টা করছে, ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে। আর এই তিনটি শক্তি সুন্দরভাবে চাষ হয়েছে পশ্চিমবঙ্গে। অন্যান্য অনেক রাজ্য বেঁচে গেছে ভারতবর্ষে, কিন্তু পশ্চিমবঙ্গ বাঁচেনি। আজকে এখানে খ্রিস্টান মিশনারি যেমন সংখ্যা, এখানে দীর্ঘদিন ইসলাম শাসন মাদ্রাসার চেষ্টা চলেছে, এখনো চলছে, এবং বিদেশি যাদেরকে ধর্ম নিরপেক্ষতার নামে বলা হচ্ছে, সেই শক্তি অর্থাৎ বামপন্থী শক্তি, সেটা দীর্ঘদিন এখানে চাষবাস করে তারা ফুলে ফেপে বড় হয়েছে। এই ত্রিমুখী শক্তি একত্রিতভাবে পশ্চিমবঙ্গকে নষ্ট করার চেষ্টা করেছে এবং তারা আজকে ধ্বংস করে ফেলেছে। এবং এই তিন শক্তি একত্রিতভাবে ভারতবর্ষকে নষ্ট করার চেষ্টা করছে, যেটাকে আমরা ব্রেকিং ইন্ডিয়া গ্রুপ বলছি। আর যারা আমরা রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা করি, দেশকে রক্ষা করার কথা বলি, সংস্কৃতির কথা বলি, তবে কি বলছি? মেকিং ইন্ডিয়া গ্রুপ। তাহলে মেকিং আর ব্রেকিং, যারা দেশকে ধ্বংস করতে যায় আর দেশকে যারা ধরে রাখতে চায়, দুটো গ্রুপের মধ্যে লড়াই আজকে পশ্চিমবঙ্গে চলছে। আর সেখানে প্রবুদ্ধ নাগরিকদের একটা বড় ভূমিকা, কারণ এই মেকিং ইন্ডিয়া গ্রুপের সাথে যে ব্রেকিং ইন্ডিয়া লড়াই চলছে, আর যারা ধ্বংসপ্রাপ্ত শক্তি, তারা পশ্চিমবঙ্গে এই বুদ্ধিজীবী বা যেটাকে তথাকথিত বুদ্ধিজীবী শব্দ আমরা বলি না, এই প্রবুদ্ধ নাগরিকদের মধ্যে বেশি, ব্যাপক মাত্রায়। এবং আরেকটা শক্তি কি হচ্ছে পশ্চিমবঙ্গে, আরেকটা কি সমস্যা, যে একটা সজ্জন শক্তি বা প্রবুদ্ধ নাগরিকরা কি করছেন? ঘরে বসে থাকছেন, তারা কোনো পক্ষে যাচ্ছেন না। তাদেরকে আমরা লুকিং ইন্ডিয়া গ্রুপ বলতে পারি। তারা ভাবছে কি যে আমার পাশের বাড়ির ছেলেটা বিপ্লবী হোক, আমার ছেলেটা ঘরে ভালোভাবে থাকুক। আমার বাড়ি তো মেমারিতে ছিল, ওখানে তো বোম বানানোর কারখানা আছে, ওখান থেকে তো থাকলে ওই পাড়াতে সমস্যা, ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, বাজারটা দখল হয়েছে, আমার বাড়িটা তো বর্ধমানে করে নিয়েছি, ওই পাড়ায় আছি, খুব সুন্দর আছি, বাড়িটাও খুব ভালো, এসি ঘর আছে, বাড়ি আছে। বোমবাস্ট হচ্ছে তো খাগড়াগড়ে হচ্ছে, মেমারিতে হচ্ছে, আমার এখানে পৌঁছাবে না। কিন্তু আমরা যদি একটু চোখ ভাবি যে আপনার বর্ধমানের ঘরের বাড়ির জানলা দিয়ে মেমারি থেকে যে বোমের টুকরো, আগুনের টুকরো, সেটা ঢুকতে আর বেশি দিন সময় লাগবে না, খুব কাছাকাছি চলে এসেছে। পশ্চিমবঙ্গে এরকম অনেক শহর আছে যে শহরগুলোকে ঘিরে ফেলা হয়েছে এমন ভাবে, আমরা যতই পলায়ন করার চেষ্টা করি, যেমন ভাবে একটা সময় নোয়াখালী থেকে, ঢাকা থেকে, থেকে ওপর বাংলার মানুষরা পালিয়ে পালিয়ে এসছে এখানে, আমরা ভাবছি যে না, আমরা তো ভালোই আছি, পাশের বাড়ির ছেলেটাই রক্ষা করবে আমাদের, আমার বাড়ির ছেলের দরকার নেই, বা আমি কেন ঝামেলায় জড়াবো। আজকে দেখুন পশ্চিমবঙ্গে যত বুদ্ধিজীবী বা যেদিকে তথা বুদ্ধিজীবী শব্দ আবার বলে ফেললাম, যারা প্রবুদ্ধ নাগরিক, যারা যেখানে বেশি মাত্রায় বাস করেন, সেখানকার এই গণতান্ত্রিক যুদ্ধে, এটাকে কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছি, যে যুদ্ধ চলছে এটা একটা, সেখানে আমাদের শ্রীকৃষ্ণের ভূমিকা নিতে হবে। আমরা সরাসরি যুদ্ধে যাচ্ছি না, ওখানে সব যারা রাজনৈতিক ক্ষেত্রে তারা সরাসরি যুদ্ধ করছে, কিন্তু আমরা তো সরাসরি রাজনীতি যাব না। কিন্তু আমরা
বাকি সমাজকে বোঝাতে পারি, বলতে পারি সমাজ এই দিকে যাচ্ছে, অতীতেই ছিল, বর্তমানে ভবিষ্যৎ এই দিকে যাচ্ছে। এই যুদ্ধে আমরা অংশগ্রহণই করছি না। রবিদা বলেছেন, আজকে দেখুন প্রত্যন্ত গ্রাম, আজকে বর্ধমান শহরে, বর্ধমান জেলায় দেখবেন প্রত্যন্ত গ্রাম, সেখানকার যদি ভোট পার্সেন্টেজ 80% হয়, বর্ধমান শহরে হয়ে যাবে 70%। কলকাতা শহরে কত ভোট পার্সেন্টেজ? 50%-এরও কম। কলকাতা শহরে কারা থাকে? এই সেই স্বাধীনতা সংগ্রাম, প্রথমে সাঁওতালরা বিদ্রোহ করেছে, তারপর কৃষকরা বিদ্রোহ করেছে। তো আজকে ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের যে অবস্থা, প্রবুদ্ধজন ঘরে বসে থাকবেন আর বাকি সাধারণ মানুষরা লড়াই করবেন। কলকাতা শহরে যুদ্ধ করার আগেই 50% লোক ঘরে বসে থাকবেন, তারা যুদ্ধে নামবেনই না। আর যারা ব্রেকিং ইন্ডিয়া গ্রুপের যে দুষ্কৃতী শক্তি, তারা গিয়ে 100% ওখানে যোগদান করবেন। আর আমরা প্রবুদ্ধজন ঘরে বসে থাকবো, 10% অংশগ্রহণ করব, তার ফলে আগেই আমরা হেরে থাকবো। এই যে সমস্যা, তার জন্য সজ্জন শক্তি বা লুকিং ইন্ডিয়া, যারা দূর থেকে দেখতে ভালোবাসে, তাদের কাছে আমাদের পৌঁছানো দরকার। পশ্চিমবঙ্গের এই সংখ্যাটা অনেক মাত্রায় বেশি। যারা ভালোভাবে থাকতে চাইছেন, যতই চেষ্টা করুন পারবেন না যদি এখনো সাবধান না হন। তাই আমরা আগ্রহ করব এই গণতান্ত্রিক কুরুক্ষেত্রে এখানে আমরা বাকিদের বোঝাই যে না, আমরা 100% ভোটদান করব। পশ্চিমবঙ্গের এই দূষণের রাজনীতি চলছে, পশ্চিমবঙ্গে এই যে দুষ্কৃতীদের কাজকর্ম চলছে, জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে, বেকার সমস্যা, কাজ নেই, দুর্নীতি, এখানে খুব দ্রুত মাত্রায় যদি আমরা একত্রিত না হই, তাহলে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা। অনেক জায়গা হয়ে গেছে, পুরো পশ্চিমবঙ্গ হতে আর বেশি দিন সময় লাগবে না। ভারতবর্ষ সমৃদ্ধশালী হচ্ছে, ভারতবর্ষ বিশ্বের মধ্যে অনেক জায়গায় যাচ্ছে, কিন্তু আমার রাজ্য ধীরে ধীরে পিছচ্ছে। এই জন্য আমরা যদি প্রবুদ্ধরা একত্রিত ভাবে বাকিদের বোঝাতে পারি, বাকিদেরকে সঙ্গে নিয়ে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারি, এবং ব্রেকিং ইন্ডিয়া গ্রুপকে শিক্ষা দিতে গেলে যারা রাষ্ট্রবাদী, যারা দেশকে ভালোবাসে, যারা রাষ্ট্র কল্যাণের জন্য কাজ করে, বা হিন্দু হইতে যারা দেশকে ভাবছে, সেই শক্তিকে মজবুত করতে আমাদের একত্রিত হতে হবে। এই আশা রেখে প্রত্যেককে আবার সশ্রদ্ধ নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।